নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 এবং আন্তরিক শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 2রা আশ্বিন, আশ্বিন মাস পড়ে গেছে, পুজো একেবারে কাছে চলে এসেছে। সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসবে আমাদের মা। আসবে 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 এরকম করছে আর কি। ফলে আমরাও একটু নড়ে চড়ে বসেছি। চারপাশের আবহাওয়াটা ভালো নয়, চারপাশটা খুব একটা আনন্দের মধ্যে নেই আমরা, কিন্তু পুজো তো বটে, সেই পুজো তো আমাদের মাকে তো আবাহন করে নিতেই হবে। তো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 2রা আশ্বিন 1431, ইংরেজির 19শে সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার, প্রতিপদ। বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র নিয়ে যে অনুষ্ঠান সাজানো সেটা আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তার কারণ আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা সেটা ভীষণ গন্ডগোল করছে এবং সেটা কিছুতেই সারানো যাচ্ছে না। আমি এর মধ্যে একবার জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হলো, বললো না খুব জটিল হয়ে আছে, কিছুতেই সারানো যাচ্ছে না। কি বিপদ বলুন তো, যন্ত্রপাতির ব্যাপার তো কিছু বুঝি না, অন্ধের মতন। ফলে বৃহস্পতিবারের শরণাগত আর 5 দিনের শরণাগতের মতনই হবে। তো আজকে বৃহস্পতিবার, প্রতিপদ, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ, দিনের বেলা 11টা বেজে 16 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, এক তো শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি লিখবেন, লিখতে পারেন আপনারা যারা ওই পরিবারের সদস্য, অনেকে নতুন নতুন সদস্য হয়ে যাচ্ছেন। আর আরেকটা নম্বর 9123615431, এই নাম্বারে চিঠি আসছে, কিন্তু চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা জয়দ্রথের কাহিনীর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জয়দ্রথকে হত্যা করব, কারণ অভিমন্যুর মৃত্যুর পেছনে জয়দ্রথ একটা বড় ভূমিকা নিয়েছে। কাজে জয়দ্রথকে হত্যা করতে হবে। যদি আজ সূর্যাস্তের মধ্যে হত্যা করতে না পারি তাহলে আমি অগ্নিতে প্রবেশ করব। অর্জুন এরকম প্রতিজ্ঞা করেছেন এবং কিছুতেই পারছেন না, কিছুতেই পারছেন না। একেবারে দ্রোণ এমন একটা ব্যূহ রচনা করেছেন যার একেবারে ভেতরে জয়দ্রথকে রেখেছেন, যে সেখানে পৌঁছে কিছুতেই তাকে হত্যা করা যাচ্ছে না। এরকম একটা জায়গায় কৃষ্ণ একটা বুদ্ধি বার করেছেন, অন্যায় বুদ্ধি। সেই বুদ্ধির কথা বলেছি আপনাদের, আরেকবার মনে করিয়ে দেবো, মনে করিয়ে দিয়ে তারপরের গল্পটা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। বড় লেখা এবং অসম্ভব ভালো লেখা, আমার খুব প্রিয় লেখা, আমি এইটুকু বলতে পারি। এই বৌদ্ধ ভারত থেকে আবার খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে আমরা এখন বৈষ্ণোদেবীর মন্দিরে, সেই বৈষ্ণোদেবীর মন্দির জম্মু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু হবে। তার আগে একটু গান। কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণ বলেছেন যে ধর্মযুদ্ধে বড় কিছু পাবার জন্য তোমাকে তো প্রতিশোধ নিতে হবে, এবং সেটা যদি না নিতে পারো তাহলে তুমি অগ্নিকুণ্ডে আত্মবিসর্জন করবে। এটা তো আমরা হতে দিতে পারি না। ফলে আমি একটা কৌশল করব। অভিমন্যুকে সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে হত্যা করেছে, তার বদলে আমরাও একটা অন্যায় করব। কি অন্যায়? সূর্যাস্তের মধ্যে জয়দ্রথকে তোমায় বধ করতে হবে, তাই তো? আমি যোগ বলে সূর্যকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে দেব। সূর্যাস্ত হয়েছে ভেবে জয়দ্রথ আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে আসবে,
সেই সুযোগে তুমি জয়দ্রথের মাথা কেটে ফেলবে। অর্জুন ভেবে দেখলেন যে না, এছাড়া আর কোনো উপায় নেই, এটা করতেই হবে। এবং সত্যিই তো অভিমন্যুকে তো এর অন্যায় যুদ্ধেই বধ করেছে, তো অন্যায়ের কাঁটা অন্যায় দিয়েই তুলতে হবে। জয়দ্রথকে হত্যা না করতে পারলে আমার ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুন তো কিছুতেই নিববে না। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, তাই হোক। কৃষ্ণ এইবার তার কেরামতি শুরু করলেন। একটা ব্যাপার আপনারা সকলেই জানেন, আমার আলাদা করে বলবার তেমন কিছু নেই, যে কৃষ্ণ যুদ্ধে অংশ নেননি, কোনো যুদ্ধ করেননি, কোনো অস্ত্র ধারণ করেননি তিনি। কিন্তু বারবার পাণ্ডব পক্ষ যখন খুব বিপদের মধ্যে পড়ে গেছে, আর সামলানো যাবে না, এই রকম সময় তিনি পাণ্ডবদের ত্রাতা হয়ে গেছেন। এর থেকে একটা মানে কোথাও বেরিয়ে আসে, যারা এই মহাভারত রচনা করছেন, মহাভারতের গল্প বলছেন, মহাভারতের কথা বলছেন, তারা এর একটা তাৎপর্য প্রকাশ করতে চাইছেন। সেটা হচ্ছে যে বাবা, কেবলমাত্র বাহুবলটাই সব নয়, কেবলমাত্র অস্ত্রবলটাই সব নয়, বুদ্ধি, কৌশল, এটাও খুব গুরুত্বপূর্ণ। জীবনটাকে যদি আপনি যুদ্ধ বলে ভাবেন, তাহলে সেই জীবন যুদ্ধে আপনাকে যেমন আপনার শারীরিক যে ক্ষমতা সেইটাকে প্রকাশ করতে হবে, প্রয়োগ করতে হবে, ঠিক তেমনি করে কিন্তু আপনাকে বুদ্ধিটাও প্রয়োগ করতে হবে, কৌশলটাও প্রয়োগ করতে হবে। তার জন্য যা যা কিছু করা দরকার সেই ব্যাপারগুলোও কিন্তু করতে হবে। তো যাই হোক, তিনি যোগ বলে একটা কুয়াশা তৈরি করে দিলেন। সেই কুয়াশা সূর্যকে আচ্ছন্ন করে ফেলল, সূর্য ঢেকে গেল। সবাই ভাবলো সূর্যাস্ত হয়ে গেছে। পাণ্ডবের একেবারে হতাশ হয়ে পড়ল, যা অর্জুন এইবার আত্মহত্যা করবেন। কিন্তু এই কিন্তুর উত্তরটা গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পর আবার কুরুক্ষেত্র যুদ্ধ। কৃষ্ণ তো কুয়াশা দিয়ে সূর্যকে গ্রাস করে নিয়েছেন এবং সূর্য যেন অস্তমিত হয়ে গেছে, এইরকম একটা অবস্থা। পাণ্ডবেরা গভীর হতাশার মধ্যে, আর কৌরবেরা তো অর্জুনের মৃত্যু হবে, আজকে অর্জুনের মৃত্যু হবে। সবাই সবাইকে আলিঙ্গন করছে, হই হই করছে, মজা করছে, সবাই উন্মুখ হয়ে আছে। অর্জুন কিভাবে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন তা নিজের চোখে দেখতে হবে। জয়দ্রথ বললেন, এই তো আমি নিজের চোখে দেখবো। কি কৃতবর্মা, সূর্যাস্ত হয়ে গেছে তো? হ্যাঁ, এখন আর তোমার কোনো ভয় নেই, আর লুকিয়ে থাকতে হবে না, চলো বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কৌরব পক্ষের মহারথীরাও উদ্বাহ হয়ে আনন্দে মেতে উঠেছেন, জয়দ্রথ বেরিয়ে এসেছেন, তাদের সঙ্গে আনন্দ করছেন। কৃষ্ণ অর্জুনকে বললেন, শোনো পার্থ, সময় খুব কম, আমি এবারে সূর্যকে মুক্ত করব, কয়েকটা মুহূর্ত সময় পাবে, প্রস্তুত থাকো। ওই যে জয়দ্রথ দেখো, আকাশের দিকে তাকিয়ে সূর্যকে দেখবার চেষ্টা করছে, এক্ষুনি ওর শিরচ্ছেদ করো। অর্জুন বললেন, হ্যাঁ আমি প্রস্তুত, তবে মনে রেখো, জয়দ্রথের মাথা যদি তোমার বাণে ছিন্ন হয়ে মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে তোমার মাথাও কিন্তু 100 টুকরো হয়ে যাবে। অর্জুন বললেন, তাহলে কি করব? মন দিয়ে শোনো, তুমি একটা বাণে জয়দ্রথের মাথা ছিন্ন করবে, সঙ্গে সঙ্গে আরো কয়েকটা বাণের সাহায্যে ওই ছিন্ন মাথা আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে সমন্ত পঞ্চকে নিয়ে গিয়ে ফেলবে। সেখানে জয়দ্রথের বাবা বৃদ্ধ ক্ষত্র সন্ধ্যা বন্দনা করছেন, জয়দ্রথের ছিন্ন মস্তক যেন ঠিক তার কোলে পড়ে। দুটো কথা বলবার আছে, একটা হচ্ছে কি অপরিমেয় নিষ্ঠুরতা না, কৃষ্ণ ভগবান, কিন্তু এই যে অর্জুনকে বাঁচাবার জন্যে, অর্জুনের মাথা তো যে মুহূর্তে জয়দ্রথের মাথা মাটিতে পড়বে সেই মুহূর্তেই তো অর্জুনের মাথাও শতধা বিদীর্ণ হয়ে যাবে। তার থেকে বাঁচাবার জন্য কৃষ্ণ কি করলেন, যে সেই মাথাটাকে উড়িয়ে নিয়ে গিয়ে জয়দ্রথের
বাবা যিনি সন্ধ্যা বন্দনা করছেন তার কোলের ওপর গিয়ে পড়বে। একজন মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি সন্ধ্যা বন্দনা করছেন, হঠাৎ কোলের ওপর কি একটা পড়লো, তাকিয়ে দেখলেন তার ছেলের মাথা। মহাভারত কি নিষ্ঠুর! মহাভারতের কিছু গল্প আছে ভারী সুন্দর, ভারী স্নিগ্ধ, আবার কিছু কিছু গল্প আছে না ভয়ঙ্কর নিষ্ঠুর। এই নিষ্ঠুরতা দিয়েই বা এই নিষ্ঠুরতার প্রস্তাব দিয়েই শেষ হলো আজকের পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বৌদ্ধ ভারত, যতটা পড়েছিলাম তারপরের আরো খানিকটা অংশ। বস্তুত আমরা তো ধর্মভীরু, নিজেকে বাঁচাতে আমরা সর্বদা সচেষ্ট, আর সেটি হলেই আমরা তৃপ্ত হয়ে থাকি। প্রচন্ড ভীতি, নিগূঢ় স্বার্থপরতা সর্বদা আমাদের মধ্যে কাজ করছে। তারই ফলে আমাদের ভীরুতার শেষ নেই, ভয়ের অবধি নেই। অথচ এর মধ্যে দাঁড়িয়েই তার ঘোষণা, সৎ বলেই সৎকার্য অনুষ্ঠান করো, কোনো প্রশ্ন উত্থাপন করো না, সে সবই নিরর্থক। গল্পে উপাখ্যানে সংস্কার সহায়ে মানুষকে সৎ কার্যে প্রণোদিত করা হয়ে থাকে, তথাপি সুযোগ পেলেই সে অসৎ কার্যে লিপ্ত হয়। শুধু সৎকর্মের জন্যই যে ব্যক্তি সৎকর্মের অনুষ্ঠান করে থাকে সেই যথার্থ মহৎ। কার্য মাধ্যমে তার চরিত্রেরই যথার্থ পরিচয় পাওয়া যায়। একদা বুদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর পর মানুষের কি অবশিষ্ট থাকে? উত্তরে তিনি বলেছিলেন, সবই থাকে, সবই থাকে, কিন্তু মানুষের মধ্যে অক্ষয় পদার্থ কোনটি সেটি তার চরিত্র, তার দেহ নয়, আত্মা নয়, অন্য কিছুই নয়। আর এই চরিত্রই কালজয়ী হয়ে জীবিত থাকে। যারা চলে গেছেন তারা তাদের চরিত্ররূপ মহাসম্পদই শুধু রেখে গেছেন আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য। আর কালে কালে সেই চরিত্র প্রভাব কাজ করে চলেছে। বুদ্ধের কথাই বলুন আর যীশু খ্রিস্টের কথাই বলুন, এ জগৎ তাদের চরিত্র মহিমায় উদ্ভাসিত। মহাশক্তি সমন্বিত এই মতবাদ। যা হোক, আসুন আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে যাই, কারণ সে প্রসঙ্গে এখন আমরা পৌঁছাইনি। কাজে আজ সন্ধ্যায় আরো দু চারটি কথা আমায় বলতে হবে। বুদ্ধদেব সম্বন্ধে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার কর্মপন্থা, তার সংগঠন। আজ গির্জা সম্বন্ধে, ধর্ম সংস্থা সম্বন্ধে আপনাদের যে মত ধারণা গড়ে উঠেছে সেও তারই চরিত্র থেকে। তিনি মামুলি ধরনের ধর্ম সংস্থা পরিত্যাগ করেছিলেন, কিন্তু নিজ সন্ন্যাসী শিষ্যবর্গকে একত্র করে নূতন একটি সংঘ গঠন করেছিলেন। সেই সংঘে যীশুখ্রিস্টের জন্মের 550 বছরেরও পূর্বে ভোটপত্র সহায়ে মতামত দেবার প্রথা পর্যন্ত গৃহীত হয়েছিল, এবং তার সংগঠনও সর্বাংশে নিখুঁত ছিল। পূর্বতন ধর্মসংস্থার বাইরে এই নূতন ধর্মসংঘ অত্যন্ত শক্তিশালী হয়েছিল, এবং ভারতবর্ষেও ভারতের বাইরে প্রভূত সেবামূলক কাজ করেছিল। এর 300 বছর পরে এবং যীশুখ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে মহান সম্রাট অশোকের আবির্ভাব হয়। পাশ্চাত্য দেশের ঐতিহাসিকগণ তাকে দেবোপম সম্রাট বলে আখ্যাত করেছিলেন। তিনি সম্পূর্ণরূপে বুদ্ধের মতবাদ গ্রহণ করেছিলেন। তৎকালে সমগ্র পৃথিবীতে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ সম্রাট। তার পিতামহ ছিলেন আলেকজান্ডারের সমসাময়িক, এবং সে সময় থেকেই ভারতবর্ষের সঙ্গে গ্রিসের একটি ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়েছিল। অধুনা প্রায় প্রত্যহই মধ্য এশিয়ায় কোন শিলালিপি বা ওই জাতীয় কিছু আবিষ্কৃত হচ্ছে। ভারতবর্ষ তো বুদ্ধ বা অশোকের কথা ভুলেই গিয়েছিল, অথচ এখানে স্তম্ভগাত্রে বা শিলাখণ্ডে প্রাচীন হরফে বহু বাণী উৎকলিত ছিল, কিন্তু সেগুলির পাঠোদ্ধার করতে কেউ সক্ষম ছিল না। প্রাচীন মোগল সম্রাটদের কেউ কেউ লক্ষ মুদ্রা পারিতোষিক ঘোষণা করেও সেগুলির পাঠোদ্ধারে সক্ষম হননি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের শরণাগতের সঙ্গী। এর আগের দিনের কথার সূত্র ধরে ঠাকুর সংস্কারের কথা বলছিলেন, সেই সংস্কার নিয়ে বলছিলেন না, ভারী চমৎকার একটা গল্প যে রাজার ছেলে আগের জন্মে ধোবার ছেলে ছিল। সে বলছে কি খেলা কি খেলা কি খেলা কি খেলা খেলবো না, আমি এরম উপর হয়ে যাচ্ছি, তোরা আমার পিঠের উপর হুস হুস করে কাপড় কাচ। না, আমরা যদি পূর্বজন্মের কথাটাকে ওই রকম করে না দেখি, দেখতে পারি কিন্তু যদি না দেখি, তাহলে যেটা বলবা সেটা হচ্ছে মানুষের যে অভ্যাস, সংস্কার ব্যাপারটা তো সেই অভ্যাসের জায়গা থেকে তৈরি হয়। এটা আমার সংস্কার, আমি এটা খাই না, এটা আমার সংস্কার। সেটা কিন্তু তার পেছনে আমার অভ্যাস আছে, তার পেছনে আমাকে কতগুলো কথা বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত কথাগুলো মেনে চলবার ব্যাপার রয়েছে, বাধ্যতা রয়েছে। এই রকম মানে মানুষ সবসময়ই যাকে ইংরেজিতে কমফোর্ট জোন বলে, যে আমি এই এই বৃত্তটুকুর মধ্যে থাকবো, এই বৃত্তটুকুর মধ্যে আমি থাকতে পছন্দ করি, এখানে আমি অনায়াস, এখান থেকে বাইরে বেরোবো না, এর বাইরে কোথায় কি আছে না আছে সেগুলো আমি জানবার চেষ্টা করব না। এর বিপরীতে কিছু মানুষ আছে, তারা তাদের ভেতরে একটা মন্ত্র কাজ করে। সে মন্ত্রটা হচ্ছে দেখি তো এইটা করে দেখি তো, দেখি তো এইটা করে দেখি তো, এরকম কতগুলো কাজ করে। সেটা হয়তো কম বেশি সব মানুষের মধ্যেই কাজ করে, কোনো কোনো মানুষের মধ্যে খুব কম, কোনো কোনো মানুষের মধ্যে প্রায় নেই, কোনো কোনো মানুষের মধ্যে বেশি। তো এই যে একটা সংস্কার, আমি আমি যেটা করতে অভ্যস্ত আমি সেইটুকুর মধ্যেই চলবো, এইটা কোথাও মানুষের যে জীবন চর্যা যাকে বলে, কিভাবে সে বেঁচে থাকবে, কিভাবে আচার আচরণ করবে, সেই সমস্ত কিছুকে অনেকটা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আমরা সংস্কার ব্যাপারটাকে এইরকম করে হয়তো ভাবতে পারি, আপনারা মতামত দেবেন নিশ্চয়ই। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা সংস্কার নিয়ে এসেছে। অনেকে আসে, দেখতে আসে, কৌতূহল থেকে আসে। সে কৌতূহল থেকে যারা আসে তাদের সকলের মধ্যে কিন্তু ওই ঈশ্বর ভক্তির ব্যাপারটা নেই, সকলের মধ্যে ওই ব্যাকুলতাটা নেই। হয়তো ঈশ্বরে, হ্যাঁ আমি তো নিশ্চয়ই ঈশ্বরে বিশ্বাস করি, আমি তো নিশ্চয়ই আমার ভেতরে একটা ঈশ্বরে, কিন্তু ব্যাকুলতা বলতে যেটা বোঝাচ্ছে ঈশ্বরের জন্য আমি সবটা ছাড়তে পারি, এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা প্রায় কারোর মধ্যে থাকে না। আমরা যদি নিজেদের কথা ভাবি তাহলেও তো দেখতে পাবো যে আমাদের মধ্যেও তো এই ব্যাকুলতাটা থাকে না। কেউ কেউ আসে, এই ব্যাকুলতা নিয়ে আসে। তো সেসব ছোকরা বিবাহের কথা করে, বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করবো না, অনেকদিন হলো, মানে 20 বছরের বেশি। বরানগর থেকে দুটি ছোকরা আসতো, একজনের নাম গোবিন্দ পাল, আরেকজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন, বিয়ের কথায় ভয় আকুল হতো। গোপালের ভাব সমাধি হতো, বিষয় দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইঁদুর বেড়াল দেখে কুণ্ঠিত হয়। কি ভালো উপমাটা, ইঁদুর বেড়াল দেখলে কুণ্ঠিত হয়, সেই রকম করে কুণ্ঠিত হতো। যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল, তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এই যে ছেলেটির কথা বলছেন ঠাকুর, এই যে গোপাল, এই গোপাল, এই কথাটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। যে বিষয়ী দেখলে কুণ্ঠিত হতো কিরকম, যেমন বেড়াল দেখলে ইঁদুর কুণ্ঠিত হয়, অর্থাৎ ভয় পায়। বিষয়ী মানুষের বাড়ির ছেলেরা এসেছিল, সে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঠকঠক করে কাঁপছে, বেরোতে ভয় পাচ্ছে। কিসের ভয়? কিসের ভয়? বিষয়ী লোকের সংস্পর্শ আমাকে কষ্ট দেয়, কষ্ট পাবার ভয়। ঠাকুরের এটা ছিল, মা শারদার এটা ছিল। মানে ঠাকুরের যে ক্যান্সারটা হলো,
তার একটা কারণ হিসেবে বলা হয় যে এত পাপী তাপী মানুষ তার কাছে এসেছে, তার পা ধরেছে, তাকে স্পর্শ করেছে, সেই সমস্ত কিছু তার শরীর নিতে পারেনি। তার ফলে তার ওই রকম একটা দুরারোগ্য, এই সমস্ত পাপটাকে তিনি নিজের ভেতরে ধারণ করেছেন, তার ফলে তার এইরকম একটা দুরারোগ্য অসুখ করলো। তাহলে এই যে গোপাল ভয় পায় যে বিষয় লোকের সংস্পর্শে এলে বিষয় লোক আমাকে গ্রাস করে নেবে, এই ভয়টা পায়। এই যে ভয়, যে যে ব্যাকুলতা থেকে, যে যে তীব্র আকাঙ্ক্ষা থেকে এই ভয়টা তৈরি হয়, সেই তীব্র আকাঙ্ক্ষাটা আমাদের বুঝতে হবে। তা ঠাকুর বলছেন যে গোপালের পঞ্চবটী তলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এ সংসারে থাকতে পারছি না, আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাবাবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা আবার আসবো। তো কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল চলে গেছে। এই কাহিনীটা ঠাকুর বলছেন, শুনে কিরকম গায়ে কাঁটা দিয়ে ওঠে না? কাঁটা দিয়ে ওঠে। গোপাল ঠাকুরকে বলছে যে আমি যাই, হ্যাঁ তোমার এখনো দেরি আছে, কিন্তু আমাকে চলে যেতে হবে, আমি যাই। এবং তারপরে সে শরীর ত্যাগ করে চলে গেল। এইরকম সব মানুষ, আমরা এদের কথা জানতাম না, এই কথামৃত পড়ার সূত্র ধরে জেনেছি। কি আশ্চর্য সব মানুষ, হ্যাঁ, ভাবা যায় না। তো অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে? কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক বিয়ে, হ্যাঁ, এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায়। বিয়ে করবে আগে কেমন মেয়ে খোঁজ নেয়, সুন্দর কিনা নিজে দেখতে যায়। এই যে এই সমস্ত কিছুকে তো ঠাকুর অনিত্য বলে মনে করেন। তো সেই সমস্ত অনিত্যের জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, তাকে বিয়ে করবে, এই সব ভেবে সে খুব এইগুলোই তার জীবনের লক্ষ্য। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি, একটু গান শুনে নি। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের, কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই কিছু মানুষ, গোপালের মতন মানুষের কথা বললেন ঠাকুর। আর বাদ বাকি যারা আছে তারা এই সংসার টংসার নিয়ে সমস্ত মেতে আছে। এই যে মায়ার জগৎ, সেই মায়ার জগৎটা নিয়ে মেতে আছে। এই মায়ার জগৎটাই হচ্ছে সর্বস্ব, সেইটার বাইরে আর কিছু নেই, এইরকম করেই তারা মেতে আছে। তো ঠাকুর বলছেন, একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা শরীরের সুখ এসবের দিকে মন নেই, আমি তাদেরই ভালোবাসি। সব ছোকরাকে ভালোবাসি না, কিন্তু যারা ঈশ্বরাভিমুখী, যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, তাদের প্রতি আমার ভালোবাসা। তা তো হবেই। যিনি ঈশ্বরের কাছে পৌঁছেছেন, যিনি ঈশ্বরকে অনুভব করেছেন, ঈশ্বরের স্বাদ পেয়েছেন, তিনি যখন দেখেন যে এই যে ছেলেটা, এই ছেলেটা সেই স্বাদ পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, সেই স্বাদ পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলছে, তখন আমি তাকে ভালোবাসবো না? তাকে তো ভালোবাসবোই। বলছেন যে আচ্ছা, যারা বিয়ে করেছে তাদের কি কিছু হবার নয়? হ্যাঁ, নিশ্চয়ই। ঠাকুরের আগেও বলেছেন, এখনো বলছেন, যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না। বলে একজনের কথা বলছেন, হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। তো ওই যে ছোকরারা এসেছিল, শিবপুরের ব্রাহ্ম ভক্ত, মারোয়ারি ভক্ত সব এসেছে, তাদের ঠাকুর এই সমস্ত কথাগুলো বলছেন। তাহলে একটা হচ্ছে ব্যাকুলতা, যে ব্যাকুলতা থাকলে বিয়ে করতেও ইচ্ছে করে না, সংসার করতেও ইচ্ছে করে না। বিয়ে মানে কি?
সংসার মানে কি একটা প্রাকৃতিক চাহিদা আছে, তো প্রকৃতির যে দাবি, সেই দাবি আছে, তো সেই দাবিগুলোকে অগ্রাহ্য করতে পারে কিছু মানুষ, সেই দাবিগুলো তাদের মনের ভেতরে জায়গা পায় না এরকম কিছু মানুষ আছে, তারা সন্ন্যাসী হোক। তার বাইরে যারা আছে তারা একুল ওকুল দুকুলটাই রাখতে পারে, তারা বিয়ে করতে পারে, কিন্তু মনের মধ্যে এইটা জেনে নিতে পারে যে এই সমস্তটা হচ্ছে ধোঁকার টাটি, এই সমস্তটা হচ্ছে মিথ্যে, এই সমস্তটা হচ্ছে মায়া। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি পড়ছি। সেই চিঠি 1925 সালের 16ই আগস্ট, 56 নম্বর বামাচরণ চক্রবর্তী রোড, পোস্ট অফিস উয়াড়ি, ঢাকা জেলায় বৃন্দাবন আচার্য ও কৃষ্ণদাসী দেবীর 5 পুত্র ও 5 কন্যার মধ্যে সেজ পুত্র ছিলেন ক্ষিতীশ আচার্য। শৈশব কাটে ঢাকা জেলার অভিজাত এলাকা রিংকিং স্ট্রিটে। ছোট বয়সে পড়াশোনা করেন দুর্গা মাস্টার মশাইয়ের পাঠশালায়, পরবর্তীকালে ভর্তি হন ইস্ট বেঙ্গল ইনস্টিটিউটে। খুব ছোট বয়সেই ফুটবল খেলায়, সাঁতার, স্কাউট ও ব্রতচারীতে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। ফুটবল খেলায় গোলকিপার ছিলেন। ব্রিটিশ সরকার রেল লোকোমোটিভে চাকরি দিতে চাইলে ঘৃণা ভরে সেই চাকরি প্রত্যাখ্যান করেন। ক্ষিতীশ রায় ও ধীরেন ঘোষের আখড়ায় বাদল ঘোষের সাথে হাতখড়ি হয় বক্সিংয়ে। পরাধীন ভারতকে স্বাধীন করার নেশায় মেতে উঠলেন। যোগ দিলেন অনুশীলন সমিতির গুপ্তচর হিসেবে। অনুশীলন সমিতির ফুলদা রায়, রথীন সেন, নির্মল সেন এদের জিনিসপত্র আদান প্রদান করা, গোপন খবর সংগ্রহ করা, নিভৃতে নির্জনে সেই খবর পৌঁছে দেওয়া নেওয়ার করার মতো ঝুঁকির কাজে জড়িয়ে পড়লেন আস্তে আস্তে। পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক আর সাজে খবর সংগ্রহ করতে লাগলেন দিন রাত। পরাধীনতার শৃঙ্খল মোচন করতেই হবে। 1942 সালে ব্রিটিশ পুলিশের এক গোপন খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন। মুখে বন্দে মাতরম ধ্বনি। 1 বৎসর কারাবাস। ম্যাট্রিক পরীক্ষার দেওয়া হলো না। যেদিন কারাগার থেকে মুক্তি পেলেন সেই দিন পুনরায় গ্রেপ্তারের সংবাদ পেয়ে রাতে ঢাকা থেকে নবাবগঞ্জ আর তারপর গোয়ালন্দ থেকে সোজা কলকাতায় পালিয়ে এলেন। স্টেশনে আলাপ হলো অনন্ত সিং এর দিদি ইন্দুমতি সিং এর সাথে। পরবর্তীকালে আমার মাসিমা বলে পরিচিত হয়েছিলেন। কলকাতায় যাযাবরের জীবন, কখনো পাথুরিয়া স্ট্রিটে দিদির বাড়ি, কখনো ধর্মশালায়, বিভিন্ন নামে বসবাস। পুলিশের নজরদারি এড়িয়ে রাস্তায় বেরিয়ে ছাতু আর রাস্তার কলের জল খেয়েই দিন কাটাতাম। রসা রোডে সুশীল ভট্টাচার্যের সঙ্গে থাকতাম। উনি একটা কয়লার দোকানে কাজের ব্যবস্থা করেন ভবানীপুরের হরিশ মুখার্জি স্ট্রিটে। ওখানে 5-6 জন মিলে এক মেজ বাড়িতে একটা ঘরে কোনো রকমে একটা শতরঞ্জির ওপর শুয়ে রাত কাটাতাম। কখন কে কার জামা প্যান্ট বা জুতো পরে বাইরে বেরোচ্ছি তার হিসেব ছিল না। দেশ স্বাধীন হলো। টালিগঞ্জে স্টুডিও পাড়ায় প্রোডাকশন হাউসের প্রোডাকশন ম্যানেজার, কর্মসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। স্বাধীনতার 65 বছর পর 2012 সালে আগস্ট মাসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মহাশয় আমার হাতে দিলেন রাষ্ট্রপতি সম্মান। তাম্র ফলক দিয়ে সম্মানিত করলেন আমাকে। এই মানুষটি কোনোদিন তার প্রচার চাননি। তার মৃত্যুর 1 বৎসর পর শরণাগত অনুষ্ঠানে এটি পাঠ করলে আমি তার সন্তান হিসেবে কৃতজ্ঞ থাকব। আপনাকে নমস্কার ও এই পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার লেখা প্রথম পত্র শেষ করলাম। নমস্কারান্তে স্নেহাশিস আচার্য, টালিগঞ্জ, কলকাতা। এই স্বাধীনতা সংগ্রামী তো একেবারে আমাদের ঘরের কাছে ছিলেন, 1 বছর আগেও বেঁচে ছিলেন। আমরা কেউ তার সন্ধান জানি না। স্নেহাশিস বাবু, আপনি নিজের কথা খানিকটা লিখেছেন, খানিকটা আমার নিজের ধারণা। তিনি নিজের সম্পর্কে কিছু লিখে রেখে গিয়েছিলেন, সেখান থেকে লিখেছেন, সেইটা উদ্ধৃত করেছেন। সবটা মিলিয়ে ভারী চমৎকার চিঠি, এবং কোথাও একটা ভেতরে একটা প্রেরণা জাগে, একটা ভেতরে কোথাও একটা উদ্দীপনা তৈরি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন আছি
বৈষ্ণোদেবীর মন্দিরে, তার গল্প শোনাচ্ছি আপনাদের। ফিরে আসছি গানের পর। গানের পর বাইরে দূরে বৈষ্ণোদেবীর মন্দিরের কথা, বৈষ্ণোদেবীর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিন আপনাদের যা বলছিলাম বৈষ্ণোদেবীর ইতিহাস, ভৈরবনাথের সঙ্গে তার যে সংঘাত, সেই সংঘাতের কথা বলছিলাম। আরেকবার একটু মনে করিয়ে দিই যে বৈষ্ণোদেবী একটা ভান্ডারা, মানে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা হবে অন্নসত্রের মতন আর কি, তার ব্যবস্থা করেছেন। আর ব্যাপারটা হচ্ছে গোরক্ষনাথ খবর পেয়েছেন যে এইরকম একটি মেয়ে, একেবারেই কম বয়সী বাচ্চা মেয়ে, সে গুহার মধ্যে আছে, সাধন ভজন করছে এবং তার প্রচুর পুণ্য ফল অর্জন হয়েছে। তা সে সত্যি সত্যি এই পুণ্য ফল অর্জন করেছে কিনা সেটা ভালো করে পরখ করবার জন্য তিনি ভৈরবনাথকে পাঠিয়েছেন। তো যেটা বলছিলাম আপনাদের, ভৈরবনাথ সেখানে এসে, সেই ভান্ডারা এসে বলছেন যে আমাকে মদ দিতে হবে, মাংস দিতে হবে, এবং বৈষ্ণোদেবী বলছেন যে না, এখানে সমস্তটাই নিরামিষ, মদ বা মাংস এখানে দেওয়া হবে না। তো ভৈরবনাথ এই বৈষ্ণোদেবীর যে রূপ সেটা দেখে খুব আকৃষ্ট হয়ে পড়লেন এবং একেবারেই কামনার বশবর্তী হয়ে তাকে ধরবার জন্য ছুটে ছুটে যাচ্ছেন। আর বৈষ্ণোদেবীও পালাতে 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 এক একটা জায়গায় যাচ্ছেন, নানান স্থানে পালিয়ে যাচ্ছেন। যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাগুলোর এখন এক একটা নাম, এক একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। যেমন একটা তীর্থক্ষেত্রের নাম হচ্ছে বঙ্গগঙ্গা, আর একটার নাম হচ্ছে চরণ পাদুকা, তা অর্ধকুমারী, এবং শেষ পর্যন্ত সেই গুহায় এলেন যেখানে এই বৈষ্ণোদেবীর মন্দির। এই যে বৈষ্ণোদেবী ভৈরবনাথের হাত থেকে ছুটে পালাতে পালাতে যাচ্ছেন, আপনাদের আগেই বলেছি যে রামচন্দ্র তিনি তখন সীতা উদ্ধারের জন্য যাচ্ছেন। সেই সময় তিনি বৈষ্ণোদেবীর সাক্ষাৎ পান, মানে বৈষ্ণোদেবী তার নাম করে সাধনা করছিলেন, তপস্যা করছিলেন, রামচন্দ্র তাকে দর্শন দেন এবং দিয়ে সব কথা শুনে রামচন্দ্র বলেন যে তুমি এই গুহায় থাকো, হনুমানকে তার রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করে দেন। তো ভৈরবনাথ তো এরকম পেছনে পেছনে যাচ্ছেন, হনুমান এসে ভৈরবনাথকে বাধা দিলেন, কিন্তু ভৈরবনাথ তা সত্ত্বেও মানে হনুমানকে সরিয়ে টরিয়ে অগ্রাহ্য করে বৈষ্ণোদেবীর পেছনে পেছনে দৌড়চ্ছেন, হনুমানও তাকে ধরবার জন্য দৌড়চ্ছেন। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে, বাকিটা গানের পর। যা বলছিলাম আপনাদের, ভৈরবনাথ বৈষ্ণোদেবীর পেছন পেছন দৌড়চ্ছেন, হনুমান তাকে ধরবার জন্য দৌড়চ্ছেন। তা দৌড়তে 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 হনুমানের খুব জল তেষ্টা পেল, খুব তেষ্টা পেয়েছে, কিন্তু সেই পাহাড়ের মধ্যে চারপাশে পাথর, সেখানে কোথায় জল পাওয়া যাবে? তা রামচন্দ্র তাকে একটা তীর ধনুক দিয়েছিলেন, মনে আছে বলেছিলাম, সেই তীর মেরে পাথরের ভেতর থেকে বৈষ্ণোদেবী জলধারা বার করে আনলেন। হুড়মুড় 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 করে জলধারা বেরিয়ে এলো, জলধারা বেরিয়ে এসে সেটা একটা নদীতে পরিণত হলো। হনুমান তৃপ্ত হবার পর, জল খেয়ে তৃপ্ত হবার পর, বৈষ্ণোদেবী নিজের চুল খুলে ফেললেন এবং সেই গঙ্গার জলে চুল ধুয়ে ফেললেন। ওই যে বলছিলাম বঙ্গগঙ্গা, ওই যে গঙ্গার জলে নিজের চুল ধুয়ে ফেলেছিলেন, সেই থেকে এর নাম হলো বঙ্গগঙ্গা। এরপর বৈষ্ণোদেবী যাচ্ছেন 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 যাচ্ছেন, পেছনে পেছনে ভৈরবনাথ তাড়া করে যাচ্ছে। তা যেতে যেতে তিনি একটা পাথরের ওপর দাঁড়িয়ে পড়লেন, পড়ে পেছন ফিরে ভৈরবনাথকে দেখলেন খানিকক্ষণ। তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পাথরের ওপরে তার পায়ের ছাপ এসে পড়ল। সেই পায়ের ছাপ এখনো আছে।
সে জায়গাটার নাম হয়ে গেল চরণ পাদুকা। এইভাবে এক একটা নাম তৈরি হচ্ছে, যেমন অর্ধকুমারী। অর্ধকুমারী ব্যাপারটা কি? বৈষ্ণব দেবী আবার আস্তে 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 একটা গুহার সামনে আসেন। গুহার সামনে এসে ভৈরবনাথকে বলেন, তুমি চলে যাও, আমি গুহার ভেতরে ঢুকবো। ভৈরবনাথ কিন্তু যেতে রাজি হয় না। বলা বাহুল্য, সে তো যে কোনো ভাবে হোক বৈষ্ণদেবীকে আয়ত্ত করবার চেষ্টা করছে। তখন বৈষ্ণদেবী হনুমানকে ডেকে বলেন যে আমি এই গুহার ভেতরে 9 মাস ধরে তপস্যা করব, তুমি আমাকে পাহারা দেবে, এই গুহার দরজায় দাঁড়িয়ে থাকবে। 9 মাস ধরে বৈষ্ণদেবী ওই গুহার মধ্যে তপস্যা করেছিলেন এবং হনুমান বাইরে পাহারায় ছিলেন। এই ব্যাপারটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা তো সকলে জানেন যে শিশু 9 মাস মাতৃগর্ভে থাকে, তারপর সে বাইরের পৃথিবীতে বেরিয়ে আসে। 9 মাস পরে বৈষ্ণদেবী বাইরে বেরিয়ে এলেন এবং ভৈরবনাথকে হত্যা করলেন, যেন নতুন একটা জন্ম নিয়ে তিনি বেরিয়ে এলেন এবং হত্যা করলেন। এই পর্যন্তই থাক। এরপরে বৈষ্ণদেবীর এই যে গল্প, আরো বলবো কি করে বৈষ্ণদেবী যাবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য বৈষ্ণদেবী ঘুরে দেখাবো আপনাদের, কিন্তু আজকে আর নয়। আজকের মতো অনুষ্ঠান শেষ করি। শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটা তো শরণাগত সৌমিত্র পরিবার, সেইখানে যারা সদস্য তারা সেখানে চিঠি লিখতে পারেন। আর একটা নাম্বার হচ্ছে 9123615431, 9123615431। অতি অবশ্যই SG লিখবেন। এইবারে তাহলে কবিতা। জীবন মরণের বাজায় খঞ্জনী নাচিয়া ফাল্গুন গাহিছে, অধীরা হলো ধরা মাটির বন্দিনী বাতাসে উড়ে যেতে চাহিছে। আজিকে আলো ছায়া করিছে কোলাকুলি, আজিকে এক দোলে দুজনে দোলাদুলি, শুকানো পাতা আর মুকুলে। আজিকে শিরিষের মুখর উপবনে জড়িত পাশাপাশি নূতনে পুরাতনে চিকন শ্যামলের দুকুলে। বিরহে টানে মেড় মিলন বিনা তারে, সুখের বুকে বাজে বেদনা। কপত কাকলিতে করুণা সঞ্চারে, কানন দেবী হলো বিমনা। আমারও প্রাণে বুঝি বহেছে ওই হাওয়া, কিছু বা কাছে আসা কিছু বা চলে যাওয়া, কিছু বা সরি কিছু পাশরি। যে আছে যে বা নাই, আজিকে দোহে মিলি, আমার ভাবনাতে ভ্রমিছে নিরিবিলি, বাজায়ে ফাগুনের বাঁশরি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 এবং আন্তরিক শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 2রা আশ্বিন, আশ্বিন মাস পড়ে গেছে, পুজো একে